প্রথমে ডাক্তার ছিলেন, পরে মন্ত্রী হয়েছেন, দীর্ঘ বছর সংসদীয় রাজনীতি দেখছেন। এত বছর পর নিজেকে, মানস রঞ্জন ভূঁইয়াকে কিভাবে দেখেন? দেখো, ডাক্তারি তো একটা শিক্ষা, আর মন্ত্রিত্ব জনপ্রতিনিধিত্বের নেত্রীর উপহার। বাবা বললো, আমাদের ছেড়ে তুমি চলে যাবে? আমি হাউ হাউ করে কেঁদে ফেললাম। আমি বাবার সামনে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার ছেড়ে দিলাম। ও আচ্ছা। পৃথ্বীজিৎ চলে গেল আমেরিকা, অম্বরীশ চলে গেল, আমি থেকে গেলাম। 50 বছর কংগ্রেস করার পর আমাকে সাসপেন্ড করছে কংগ্রেস। দিল্লির কাছে গেলাম, 3 মাস যুদ্ধ চলল, আইন দেখালাম, করা যায় না, কেউ সাসপেনশন তুলল না। আব্দুল মান্নান বলল, তোর মানুষকে বল গাজা বাইরের বেসিন থেকে জল খেতে। আমি সেদিন কেঁদে ফেলেছি। ম্যাডাম বললেন, অভিষেককে আমি পাঠাচ্ছি, আপনি জয়েন করবেন? আমি অফকোর্স জয়েন করব। অভিষেকের হাত থেকে পতাকা নিলাম। অভিষেক গাড়ি করে আমাকে নবান্নে নিয়ে গেলেন ম্যাডামের কাছে। আমরা তাকে নমস্কার করলাম, তাকে কথা দিলাম, আজ থেকে আপনার একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করব, তৃণমূলের কর্মী। আমি ক্যাম্পেইন করছি, একটা জায়গায় পুকুরের পাঁক কাটা হচ্ছে, আমি অনেকগুলো প্রায় 60-70 জন লোক, আমি ভাবলাম একটু নমস্কার করি। ও বাবা রে, নামছি আর কি, মুখে গোটা গায়ে আমাকে পাঁক মাখিয়ে দিল। আমার সিকিউরিটি রিভলভার কেড়ে মারতে গেল। আরেক সিকিউরিটি সেও রিভলভার তুলে চোখে গুলি করে দিল। আমি হাত পা ধরে থামালাম। আমরা এই মুহূর্তে সহজ পাঠের জীবন কথাই পেয়েছি। স্বাধীনতা পরবর্তী যুগে মেদিনীপুরের বীরভূমির সব থেকে চর্চিত ব্যক্তিত্ব, যিনি ডাক্তার, আবার মন্ত্রীও, যিনি মানুষের মন জয় করেছেন, কংগ্রেসের গর্ভে থেকে দেখেছেন ভারতবর্ষের সব অন্দরমহলের রাজনীতি। সহজ পাঠের জীবন কথার আজকের প্রধান অতিথি ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া। দাদা নমস্কার। আমাদের নমস্কার। প্রথমে ডাক্তার ছিলেন, পরে মন্ত্রী হয়েছেন, দীর্ঘ বছর সংসদীয় রাজনীতি দেখছেন। এত বছর পর নিজেকে, মানস রঞ্জন ভূঁইয়াকে কিভাবে দেখেন? দেখো, ডাক্তারি তো একটা শিক্ষা, আর মন্ত্রিত্ব জনপ্রতিনিধিত্বের নেত্রীর উপহার। আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিরকৃতজ্ঞ যে তিনি আমার মতো একজন কর্মীকে বেছে নিয়েছেন তার সহকর্মী হিসাবে। এটা আমার কাছে একটা ভীষণ আনন্দের, গর্বের এবং ব্যক্তিগত অনুভূতির একটা খুব ভালো উপাদান। আর জীবনে ইচ্ছা ছিল, প্রেসিডেন্সি কলেজে যখন ভর্তি হলাম তখন প্রথমে ইচ্ছা ছিল আইএস আইপিএস করে ডিএমএসপি হব। আচ্ছা। তারপরে প্রফেসর শিবতোষ মুখার্জির আন্ডারে আমি জুলজি ভর্তি হয়েছিলাম প্রেসিডেন্সি। আচ্ছা, সায়েন্সের স্টুডেন্ট ছিলেন প্রথমে? হ্যাঁ। তো তাঁর স্নেহচ্ছায়া আমাকে অধ্যাপনার দিকে প্রচণ্ডভাবে আকর্ষণ করেছিল। পড়াবো, ছাত্র পড়াবো, শিক্ষকতা করব, অধ্যাপনা করব। তারপর একদিন বাবা হঠাৎ এসে হাজির হলেন, বলছে তোমাকে ডাক্তার হতে হবে। আমি বাবা, আমি যে না গ্রামের ছেলে, চলো ডাক্তারি পড়তে হবে। তখন তো জয়েন্ট এন্ট্রান্স ছিল না, তখন মার্কসের ভিত্তিতে, নম্বরের ভিত্তিতে ভর্তি। আমি পিওর বায়োসায়েন্সের ছাত্র, অঙ্ক ছেড়ে দিয়েছিলাম মাস্টারমশাইয়ের মার খেয়ে। পাটিগণিতে আমি খুব দুর্বল ছিলাম, অ্যালজেব্রা আর জিওমেট্রি খুব ভালো পারতাম। তো 11এই আমি অঙ্ক ছেড়ে দিয়েছিলাম, পিওর বায়োসায়েন্স। 679 নাম্বার পেয়ে সেই সময়, হ্যাঁ, তো ডাইরেক্ট আমরা অ্যাপ্লিকেশন করলাম, নীলরতন মেডিকেল কলেজে সিলেক্টেড হয়ে গেলাম। তখন 1 বছর প্রি মেডিকেল পড়তে হতো। আমি আরজি করকে বেছে নিলাম প্রি মেডিকেল। 68, 69-এ এনআরএস। তখন নকশালদের খুব দৌরাত্ম্য চলছে, আরজি করেও নকশালপন্থীদের দৌরাত্ম্য, এনআরএসেও। তদানীন্তন সরকার মিলিটারি হাতে তুলে দিয়েছিলেন, কি প্যারামিলিটারি না, মিলিটারি, আরজি কর এবং এনআরএস। ইতিহাস দেখলে জানতে পারবে। সাংঘাতিক অবস্থার মধ্যে আমাদের পরীক্ষা হলো না 2 বছর। আমাদের ব্যাচটাই খুব সাফার করলো। তারপর পড়াশোনা হলো, পাস করলাম। তারপর ইন্টার্নশিপ করলাম 1 বছর।
আর- হাউস স্টাফশিপ 1 বছর এনআরএসে, NRS এ। তারপর সিনিয়র হাউস স্টাফশিপ করলাম, তারপরে কাজ নেই, হঠাৎ পেপারে দেখলাম পিজিতে গাইনি, অর্থোপেডিক্স আর স্কিনে হাউস স্টাফশিপ নিচ্ছে, আচ্ছা। সিনিয়র হাউস স্টাফ। আচ্ছা। তো অ্যাপ্লাই করে দিলাম, পেয়ে গেলাম গাইনিতে। বাবা বললেন ভালো করেছো, মেডিসিন এবং গাইনি না জানলে গ্রামে তো চিকিৎসা করতে পারবে না, মেয়েদের ডেলিভারি করবে কি করে। হ্যাঁ। তো খুব মনটা খুশি খুশি হলো। ওখানেও 4.5 বছর। তখন সিপিএমের নেতৃত্বে বামফ্রন্টের রাজত্ব চলছে, খুব অত্যাচার চারিদিকে। আমার পিতা ঠাকুর স্বর্গীয় পুলিন বিহারী ভূঁইয়া, আমার মা স্বর্গীয়া সত্যবতী ভূঁইয়া, তারা খুব কষ্ট করেছেন। প্রায় গ্রামে মজুর বয়কট হতো, থ্রেট করতো, কেন তোমরা কংগ্রেস করবে, কেন সিপিএমকে সমর্থন করবে না, এইসব হতো। হঠাৎ 79 সালে বাড়ি লুট করলো। আপনার বাড়ি? হ্যাঁ, তারপরে প্রায় 60-62 বিঘা জমির ধান কেটে নিয়ে চলে গেল, আচ্ছা। পঙ্গপালের মতো। থানায় ডায়েরি করার উপায় নেই, থানা সিপিএম এর ক্যাপচারে যেতেই দিচ্ছে না। সিপিএমের ওসির পাশে তো তখন নন গেজেটেড পুলিশ অ্যাসোসিয়েশনের নেতা বসে থাকতো, আর বিডিওর পাশে তোমার কোঅর্ডিনেশনের নেতা বসে থাকতো। তাদের অঙ্গুলি হেলন ছাড়া কিচ্ছু হতো না। তারপর কাজ করছি 80 সালে আবার ধান লুট, বাড়ি ভাঙচুর, পুকুরে মাছ বিষ ঢেলে দিল, লাল পতাকা পুঁতে দিল। সে কি নির্যাতন তুমি চিন্তা করতে পারবে না। তারপর মন খুব ভেঙে গেছে, বাইরে চলে যাব। একটা স্টেটসম্যান পত্রিকায় দেখলাম নাইজেরিয়ান হাই কমিশন 22 জন ডাক্তার নেবে আমেরিকা আর লন্ডনে ইন্টারভিউ দিতে। আমি, অম্বরীশ চক্রবর্তী আর পৃথ্বীজিৎ বাসু চলে গেলাম বম্বে। 3 জনই সিলেক্টেড হয়ে গেল। আচ্ছা। অফার লেটার দিয়েছে 15 দিনের মধ্যে হ্যাঁ করতে হবে। ওরা বম্বে মেলে চলে গেল কলকাতা, আমি খড়গপুরে নেমে লোকাল ধরে বালিচক, সেখান থেকে বাড়িতে গিয়ে দেখি আবার ভাঙচুর, আবার লুট। তার আগের দিন বাবাকে বললাম, বাবা আমি চাকরির সুযোগ পেয়েছি, 5 বছর কন্ট্রাক্ট জব। নাইজেরিয়া চলে গেল? তারপর না, আমেরিকা, ইউএসএ। আমি চান্স পেলাম হচ্ছে ওয়াশিংটনে, পৃথ্বীজিৎ নিউ ইয়র্কে, অম্বরীশ হচ্ছে শিকাগোতে। 5টি বছর থাকতে হবে, কোথাও যাওয়া যাবে না। পড়াও পড়তে পারবে না তুমি, অন্য দেশে যেতে পারবে না। 5 বছর পরে তুমি ফ্রি। বছরে একবার বাড়ি আসতে দেবে, একবার ওয়ার্ল্ডের 3টা দেশ ট্যুর করতে দেবে উইথ ফ্যামিলি। প্রচুর টাকা। তো বাবাকে দেখালাম, বাবা ওরা দেখছো কি অবস্থা বাড়িঘর। মা বলে, দেখেছিস বাবু? হ্যাঁ দেখেছি। বাবা বললো, আমাদের ছেড়ে তুমি চলে যাবে? আমি হাউ হাউ করে কেঁদে ফেললাম। আমি বাবার সামনে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিঁড়ে দিলাম। ও আচ্ছা। পৃথ্বীজিৎ চলে গেল আমেরিকা, অম্বরীশ চলে গেল, আমি থেকে গেলাম। মনটা তখন এত ভেঙে গেল, কি করি। কলকাতায় এলাম, আমার স্যার বসকে, প্রফেসর নারায়ণ চৌধুরীকে বললাম, স্যার কি করব না, মন ঠিক করে এমডিটা দাও। তখন আর পড়ারও ইচ্ছা হচ্ছে না, বাড়ি ভাঙা, বাড়িতে লক্ষ্মী পূজার ধান নেই, বাচ্চাটা এইটুকু, 78 সালে জন্মেছে, পড়াশোনার প্রতি আর আগ্রহটা আসছে না। মানে তখন আগ্রহ প্রচুর, আচ্ছা, কিন্তু খাওয়াবো কি? বাবা মায়ের মুখে অন্ন দিতে হবে, স্ত্রী পুত্রকে অন্ন দিতে হবে, এতগুলো সংসার, এতগুলো লোক আমাদের কাজ করে, এতগুলো গরু, গাই বাছুর। বেলেঘাটার রানী রাসমণিতে চেম্বার খুললাম, তারপর রানী ফার্মেসি, সবঙ্গে একটা চেম্বার খুললাম, তেমাথানিতে একটা চেম্বার খুললাম। চলছে। হঠাৎ আনন্দগোপাল মুখোপাধ্যায়, ডক্টর গোপাল দাস নাগ আর প্রণববাবু লোক পাঠিয়ে গাড়ি করে আমাকে তুলে নিয়ে গেল চেম্বার থেকে, বাড়ি থেকে। গিয়ে বললেন, তোমাকে দাঁড়াতে হবে। আমি দাঁড়াবো কি? ঘরে অন্ন নেই, খাবার নেই, সব লুট, হাতে 2 পয়সা নেই, কি করব?
না, তোমাকে দাঁড়াতে হবে, তোমার বাবার খুব সুনাম ছিল, তুমি বাবা স্বাধীনতা সংগ্রামী, আচ্ছা, তোমারও নাম আছে, তুমি ডাক্তার, ট্রাই করে দেখো না। 30,000 ভোটে পিছিয়ে আছে সব, তো কিছুতেই ছাড়বে না। না যাও, গোপাল দাস নাগ আমার হাতে 10,000 টাকা তুলে দিলেন, বলছেন যাও কালকে সকালে গিয়ে সবং চলে যাও। না, আচ্ছা, কলেজ স্ট্রিটে খাদির দোকানে গিয়ে 2টা ধুতি 2টা পাঞ্জাবি কিনবে। ধুতি না পরলে গ্রামের লোক মানবে না, নেতা মানবে না। হ্যাঁ, আর উল্টো দিকে রাজুর দোকান আছে চটি, এক জোড়া চটি কিনবে। কিনলাম, গিয়ে চান টান করে নম নম করে চলে গেলাম সবং। তারপর নমিনেশন দিলেন। ইন্দিরা গান্ধী আমাদের চিনতেন, সেই সময় ইন্দিরা গান্ধী পরাজিত হয়েছেন, তোমরা জানো, 77-এ। 77। ইন্দিরা গান্ধী কলকাতায় এসছেন একবার, জর্জ ফার্নান্ডিজ তখন মন্ত্রী, অসামরিক বিমান চলাচল। ইন্দিরা গান্ধীকে ভিআইপি রুমে বসতে দেয়নি, বাথরুম করতে দেয়নি। মানে তিনি সুব্রতদা খবর পেয়ে প্রায় 20 গাড়ি ছাত্র যুবককে নিয়ে গিয়ে একদম আমরা তোলপাড় করে দিলাম বিমানবন্দর, দরজা ফরজা তালা ভেঙে ইন্দিরা গান্ধীকে ঢোকালাম। সেই সময় থেকে সুব্রতদার নেতৃত্বে যে ছাত্র যুব টিমটা ছিল, তারা ইন্দিরা গান্ধীর খুব স্নেহচ্ছায় চলে এসেছিলেন। তো তারপর ইন্দিরা গান্ধী এলেন এতে নিজাম প্যালেসে, শাড়ির খুঁট ওই বড় ফ্যানে লেগে গিয়ে কোড়ে আঙুলটা একটু চুপ করে কেটে গিয়েছিল। ম্যাডামের পিজি থেকে ডাক্তার নিয়ে গিয়ে আবার একটা স্টিচ হলো। উনি বললেন আমি ফ্লুরিজের খাবো, কি বলে, চিকেন স্যান্ডউইচ খাবো, ওই খুব পাতলা সাদা, খুব প্রেফার করতেন, লাল দই আর ফ্লুরিজের চিকেন স্যান্ডউইচ। আমরা ছুটে গিয়ে পড়ি কি মুড়ি করে ছুটছি গাড়ি নিয়ে, ম্যাডামের জন্য আনতে হবে, সেসব ইতিহাস খেলেন। বললেন লড়তে হবে, সংগ্রাম করতে হবে, এরকম হাত মুঠো করে। তো চিনতেন উনি আমাদের। সেটার চেনার কথাই বলি যে গান্ধী পরিবার, যদি আমি রাজীব গান্ধীর কথা বলি, আপনাকে শুনেছি খুব স্নেহ করতেন, আপনি এই জেলার রাজনীতি করতেন কিন্তু খুব স্নেহ করতেন, এবং তার একটা কারণ, চিরকুটে লিখে আপনাকে পর্যন্ত কোথায় প্রার্থী হবে সেটা পর্যন্ত রাজীব গান্ধী বলেছেন যে আমি এই জায়গায় প্রার্থী হন। মানে এই রাজ্যের কজন কংগ্রেস নেতা এই সুযোগ পেয়েছেন যে উনি আমাকে স্নেহ করতেন, তার একটা কারণ ছিল। কারণ ইন্দিরা গান্ধীর হাত থেকে আমরা নমিনেশন পেয়েছিলাম 82 সাল। রাজীব গান্ধী তখন কর্মজীবনে ছিলেন। পরবর্তী পর্যায়ে ওকে নিয়ে এলেন সবাই মিলে, ইন্দিরা গান্ধীও বললেন। প্রথম উনি এআইসিসির জেনারেল সেক্রেটারি হলেন 1984 সালের 30-31 অক্টোবর, এই দুটো দিন মেদিনীপুর জেলায় ওর কর্মসূচি দেওয়া হলো। উনি ওই জিপ চালিয়ে ঘুরছেন তখন সারা ভারত, রাজীব গান্ধী নিজে চালাতো। প্রথম মিটিং কলেজ মাঠ, মেদিনীপুর কলেজিয়েট মাঠ, দ্বিতীয় মিটিং কেশিয়াড়ি স্কুল গ্রাউন্ড, তৃতীয় মিটিং এগরা বাস স্ট্যান্ড, চতুর্থ মিটিং রামনগর পুলিশ মাঠ। রাত্রে গিয়ে তাকে আমরা তুললাম ইরিগেশনের বাংলোতে দীঘাতে। কি খুশি, এত লোকজন। আর আমি তখন জেনারেল সেক্রেটারি মেদিনীপুর আনডিভাইডেড জেলার, আমার প্রেসিডেন্ট শ্রীমতী অঞ্জলি খান, আর ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রফেসর শামসুল বারি, মেদিনীপুর কলেজের প্রিন্সিপাল। তারপর রাত্রি 1টা নাগাদ গল্প টল্প করে উনি ঘুমোতে গেলেন, আমরা নেমে গেলাম। পরের দিন 31শে অক্টোবর সকাল ব্রেকফাস্ট করে সাংবাদিকদের ডাকলেন। সাংবাদিকরা এসে অনেক কথা বলল, করে বলেন চলুন। আবার রামনগরে একটা মিটিং করে, সেকেন্ড মিটিং কাঁথিতে মিটিং। আমি মাইক ধরে সব বলছি টলছি, যা হয় প্রাসঙ্গিকতা হ্যান ত্যান। হঠাৎ দেখি আমাদের জেলার ডিএম সুমন্ত চৌধুরী আর এসপি SIS আহমেদ, তারা ছুটতে ছুটতে ডায়াসের দিকে আসছে। কি ব্যাপার দেবে, উঠে তাড়াতাড়ি করে লাফ দিয়ে উঠলো ওই সিঁড়ি দিয়ে রাজীব গান্ধীর হাতে একটা ছোট কাগজ দিল, এরকম করে পড়ছেন আর চোয়াল শক্ত হয়ে গেছে। বলেই বলছেন, মানস, ইউ কন্টিনিউ দি মিটিং, there is serious development in the লাভ দিয়ে নামলো, সিঁড়ি দিয়েও নামলো।
আমরা দেখলাম যে ও না থাকলে তো আমরা মার খেয়ে মরে যাবো। হুম, হুম, আমরা বললাম মিটিং পরে হবে, একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে দিল্লিতে, জানি না, হুম, হুম, আমরা আসছি। সামনের গাড়িটা বরকত সাহেবের মার্সিডিজ, হুম। তাতে রাজীব গান্ধী, প্রণববাবু, বরকত সাহেব উঠলেন। পিছনের একটা সবজি রঙের গাড়ি আমার, সেই গাড়িতে সুব্রত মুখোপাধ্যায় আমাদের নেতা, আমি, আজকের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আর আজকাল পত্রিকার একটি ফটোগ্রাফার ভাস্কর পাল। ছুটছি ছুটছি ছুটছি, বাজকুল পেরিয়ে নয়নজলির ধারে গাড়ি দাঁড়ালো। একটা ছোট রেডিও উনি হাতে ছিল, খুললেন, শ্রীমতী ইন্দিরা গান্ধী হ্যাজ বিন অ্যাসাসিনেটেড ইন আওয়ার ওন রেসিডেন্স at 9 AM at Delhi। হাউ হাউ করে কাঁদছে রাজীব গান্ধী, মাথার চুল কম তাও চুল ছিঁড়ছে, चौल शक्त। कितना बार कहा मम्मी को इसको बदल दीजिए सिक्योरिटी को। उन्होंने कहा मैं प्राइम मिनिस्टर हूं, मैं कैसे बदल देंगे, वो सिख है, वो मुस्लिम है, वो हिंदू है, ये क्या करना कोई संभव है कोई प्राइम मिनिस्टर का तरफ से? नहीं किया, देखो क्या हो गया। প্রণব বাবু তখন ফোন ডিএম কে বললেন যে তুমি হেলিকপ্টার আনাও, একে বলে কলাইকুণ্ডা থেকে। কোলাঘাটের ইন্ডিয়ান অয়েলের মাঠে হেলিকপ্টার এলো, ওরা চলে গেলেন দমদম এয়ারপোর্ট, সেখান থেকে স্পেশাল ফ্লাইট। আমরা বিকেলে 4:30 পৌনে 5টার একটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ছিল, আমরা গেলাম। তারপরে তো অনেক রাত্রে পৌঁছলাম তিন মূর্তি ভবনে। মানে আপনি প্রেজেন্ট যখন রাজীব গান্ধী মায়ের মৃত্যু? একদম, আমি তো ওর সঙ্গেই 2টা দিন ধরে। সেই কারণে কি স্নেহ করেন খুব? মানে স্নেহ কি কারণে করেন জানি না, তবে তার একটা স্মৃতি, তার একটা ওই মুহূর্তে বেদনার মুহূর্ত, সেই পাশে সঙ্গী হিসেবে তার একটা কঠিন পরিস্থিতির মুহূর্ত আমরা ছিলাম। মমতা ছিলেন, আমি ছিলাম, সুব্রত বাবু ছিলেন, তারপর বরকত সাহেব ছিলেন, প্রণব বাবু ছিলেন। তারপর থেকে উনি আমাকে ভালো করে চিনে গিয়েছিলেন। তারপরে হঠাৎ ইলেকশন হবে 85-তে, ওখান থেকে এমিসারি এলো যে আপনাকে দাঁড়াতে হবে, প্রাইম মিনিস্টার চাইছেন তমলুক থেকে। তাই আমি বললাম যে দাঁড়াতে পারবো না, কারণ আমি 82 সালে সবং থেকে জিতেছি। তখনই সিপিএম অত্যাচার শুরু করে দিয়েছে, বাড়ি লুট করছে, আগুন দিচ্ছে, ফসল লুট করছে, মানুষ তখনই প্রায় 4-5 জনকে খুন করে দিয়েছে। আমি বললাম আমি যদি এখন সবং ছাড়ি তাহলে সবংটাকে আগুন জ্বালিয়ে দেবে, আমি কাজ করব দলের জন্য, এখানেই থাকবো বিধানসভাতে, আমি আই উইল ওয়ার্ক ফর মাই লিডার, মাই প্রাইম মিনিস্টার। তো উনি বললেন ওকে, কনভিন্স হয়েছিলেন বিষয়টাতে। তারপর ইলেকশন হলো, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে দাঁড়ালেন, সোমনাথ চ্যাটার্জির মতো বাঘা লোককে হারিয়ে দিলেন। তারপর রাজীব গান্ধী ওকে খুব স্নেহ করতেন, ভীষণ ভীষণ। আপনারা কখনো ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে দেবেন? দেখুন, ইলেকশন ইজ আনপ্রেডিক্টেবল। এখানে কে বড় কে ছোট, মানুষ যাকে চাইবে হবে। মমতা ব্যানার্জি ইজ এ প্রোডাক্ট অফ ন্যাচারাল পলিটিক্স অ্যান্ড স্ট্রাগল পলিটিক্স। সেই জন্যই তো মমতা ব্যানার্জি সব সময় ও লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব সময় খুব জেদি মেয়ে। ও যেটা সত্য ভাবে সেটা নিয়ে চলে। খুব সবঙ্গে গেছে, রাত্রে মশাল নিয়ে ঘিরে ধরেছে, ও তখন কুমড়ো কাটছে, কোমরে কাপড় গুঁজে বলে কেউ ভয় পাবেন না, আমি আছি। ছাত্র পরিষদের কনফারেন্সে গেছে, ভয়ে লোক পালিয়েছে, সব ও আছে। 83 সালে পঞ্চায়েতের ইলেকশন করতে গেছে, ও মা তাকে ঢিলি মারছে, পাঁক ছড়িয়ে দিচ্ছে রাস্তায়, আমরা মোটরসাইকেলে ওকে নিয়ে ঘুরছি, হাসছে, বলে দেখছেন আমি এসছি বলে এইসব করছে। তো ফাইটার। এতদিন পর কংগ্রেস বলছেন যে আমাদের সব থেকে বড় ভুল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপোষ না করে। কংগ্রেস এতদিন বাদে বলেছে কেন? আমি তো অনেক আগেই বলেছি, প্রদীপ বাবু সেদিন বলেছে, আমি তো অনেক আগে বলেছি। যেদিন প্রণব বাবুর বাড়িতে 13 নম্বর তালকটরাতে 96 সালের ইলেকশন কমিটি তৈরি হচ্ছিল, তখন দুটো শব্দ নিয়ে ঝগড়া হলো। একজন বলছে ইলেকশন কমিটি, একজন বলছে ইলেকশনিয়ারিং কমিটি। অক্সফোর্ড ডিকশনারি আনা হলো, ইলেকশন কমিটি আর ইলেকশনিয়ারিং কমিটির তফাৎ নেই। সেইখানেই তো
মমতা ব্যানার্জিকে যদি ইলেকশন কমিটির চেয়ারম্যান করতো আর সোমেনবাবু প্রেসিডেন্ট, কোনো ঝগড়া হতো না। ইচ্ছাকৃতভাবে মমতাকে বলা হলো তুই ইলেকশনারিং কমিটির চেয়ারম্যান। তারপরে ইলেকশন তফাৎ কি? ওকে হিউমিলেট করা হয়েছিল, তার ফল আজকে পাচ্ছে সব। এতদিন পর আপনি 2016 সালেও যখন নির্বাচন হচ্ছে তখনও বলেছেন যে আমার কংগ্রেসের গর্ভে জন্ম এবং আমার পতাকা গোটা জীবনটা কংগ্রেসে কাটিয়েছি, প্রায় 40 বছর কংগ্রেস। আমার যদি শায়িত করতে হয়, মৃতদেহ যায়, আমার কংগ্রেসের পতাকা থাকে। ঠিকই, এটা আপনি বলেছেন, কারণ কংগ্রেসের গর্ভেই জন্ম। এতদিন পর কংগ্রেস দলটাকে কিভাবে দেখেন? দেখুন, মানে বলা চলে স্বাধীনতার আমি আর তো সবসময়, আমরা তো কংগ্রেসের জাতীয়তাবাদ নিয়েই তো রাজনীতি করেছি। আমাকে সরিয়ে দিল প্রদেশ কংগ্রেস থেকে, তারপরেও কাজ করেছি। তারপর 16 সালে আমার ইচ্ছা ছিল না যে সিপিএম এর সঙ্গে যাই। আমি বারবার বলেছেন যে সিপিএম কে হারিয়ে 5 বছর আগে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে মন্ত্রিসভা করেছি 34 বছরের কালা পাহাড়কে সরিয়ে। আবার সেই সিপিএম এর হাত ধরবো যারা 52,000 কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করেছে, যারা 1,20,000 মানুষকে খুন করেছে, যা 70% সংখ্যালঘু? বলে না, করতে হবে। আমি না, করবো না। আমি আর আমাদের মুর্শিদাবাদের নেতা, উনি বাধা দিয়েছিলেন, আমাদের কথা শোনা হয়নি। সোমেন বাবু, অধীর বাবু, মান্নান বাবু তারা একসঙ্গে বললেন না, আমরা সিপিএম এর সঙ্গে যাব। আমি সংখ্যায় কম ছিলাম, হেরে গেলাম। তখন দল ছাড়তে পারিনি, 16 সালে জিতে এলাম। তারপর আমি সবচেয়ে পুরনো মেম্বার, প্রবীণ মেম্বার এবং বিরোধী দলের মেম্বার। আমাকে নমিনেশন ফিল আপ করালো কংগ্রেসের নেতারা, বললো তোমাকে পিএসসি চেয়ারম্যান করা হবে। তো স্পিকার বেছে নিলেন। ও মা, হঠাৎ করে আব্দুল মান্নান এসে আমাকে বলছে তোকে পদত্যাগ করতে হবে। কেন? না, আমরা কথা দিয়েছি সুজন চক্রবর্তীকে দেব। কেন? সুজন কি কংগ্রেস নাকি? তুমি কংগ্রেসের কোন নেতা বলো, দিয়ে দেবো। শুনলো না, আমাকে সাসপেন্ড করে দিল। ওই কারণেই বললেন যোগাই মাথায় সাসপেন্ড। আমি 50 বছর কংগ্রেস করার পর আমাকে সাসপেন্ড করছে কংগ্রেস। দিল্লির কাছে গেলাম, 3 মাস যুদ্ধ চললো, আইন দেখালাম, করা যায় না, কেউ সাসপেনশন তুললো না। একদিন চেষ্টা পেয়েছে প্রচুর সাংবাদিক, এমএলএরা বিধানসভার লবিতে। জাহাঙ্গীর বলে আমাদের একটি কর্মী ছিল, বললাম যারে জাহাঙ্গীর একটু জল নিয়ে আসতো পরিষদীয় রুম থেকে, জাহাঙ্গীর মারা গেছে আজ। আব্দুল মান্নান বলল তোর মানুষকে বল গাজা বাইরের বেসিন থেকে জল খেতে। আমি সেদিন কেঁদে ফেলেছিলাম। মুখ্যমন্ত্রী সেদিন অ্যাসেম্বলিতে, মুখ্যমন্ত্রীর ঘরে খবর গেছে, একজন অফিসার এসে আমাকে বললেন ডক্টর ভূঁইয়া আপনার সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলতে চান। আমি ইতস্তত করছি, সবাই বলল যান। গেলাম, সেখানে দেখি না পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, তাপস রায়, অশোক দেব সব বসে আছে। আমি যেতেই উনি বললেন যে আপনারা একটু যান, মানসদার সঙ্গে কথা বলুন। আমাকে হাত ধরে ওর ডান দিকের পাশের চেয়ারে বসালেন। প্রথমেই আমাকে 1 গ্লাস জল দিলেন, বললেন মানসদা আপনাকে তো কংগ্রেস জল দেয়নি, আপনি জল খান। 97 সালে আমাকে এইভাবে কংগ্রেস আঘাত করেছিল। মানে উনি আগের ওনার কথাটা ঠিক স্মরণ করে 16 সালে আপনাকে করছে, আসুন আমরা একসঙ্গে কাজ করি। আমি বললাম আপনি আমাকে 7টা দিন টাইম দিন। তারপরে আমি আমার নেতাদের সঙ্গে কথা বলে 28শে আগস্ট জন্মাষ্টমীর দিন আমাদের সব কর্মীরা জয়েন করলো, নেতারা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। আমি 19শে সেপ্টেম্বর তৃণমূল ভবনে জয়েন করলাম আমার প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট এবং কিছু এমএলএকে নিয়ে। সেদিন সিনিয়র কেউ এলো না। ম্যাডাম বললেন অভিষেককে আমি পাঠাচ্ছি, আপনি জয়েন করবেন? আমি অফকোর্স জয়েন করব। অভিষেকের হাত থেকে পতাকা নিলাম। অভিষেক গাড়ি করে আমাকে নবান্নে নিয়ে গেলেন ম্যাডামের কাছে। আমরা তাকে নমস্কার করলাম, তাকে কথা দিলাম আজ থেকে আপনার একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করব, তৃণমূলের কর্মী হয়ে। দিস ইজ দ্য হিস্ট্রি। এতদিন পর তাহলে কংগ্রেসকে দেখছেন, অনেকজনকে, অনেক পদের সভাপতিদেরকে অনেকজনকে দেখেছেন, একেবারে বলে মানে দিল্লির রাজনীতি দীর্ঘদিন দেখেছেন, বলা যায় প্রণব মুখার্জি থেকে প্রিয়রঞ্জন দাস মুন্সি থেকে অধীর চৌধুরী, এই 3 নেতা আমরা যারা চর্চা করি বাংলাতে,
কিভাবে দেখেন তিনজনকে আলাদা আলাদা? আরে অধীর চৌধুরী কোনো কংগ্রেসের নেতা নেই, উনি তো বামপন্থী রাজনীতি করতেন, তারপর আরএসপি করতেন, তারপর ঘুরে ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে যুব তৃণমূলে জয়েন করলেন, যুব কংগ্রেসে নবগ্রামের প্রার্থী হলেন, প্রথমে পরাজিত হলেন, তারপরে আবার ঘুরে এসে সোমেনবাবুর কাছে যুক্ত হলেন, তারপর ঘুরে প্রণববাবুর সঙ্গে যুক্ত হলেন। কোথায় প্রণব মুখার্জি, কোথায় প্রিয়রঞ্জন দাসবংশী, কোথায় বরকত গনি খান চৌধুরী, কোথায় অধীর চৌধুরী? এবার তো আজকে সিপিএম আমার বন্ধু এই কথাটা বলে সিপিএম এর হাত ধরে যত এগিয়েছে কংগ্রেস তত তার অধঃপতন হয়েছে। একটা জাতীয়তাবাদকে অস্বীকার করা দল এ আজাদি ঝুটা হ্যায় ভুলো মত কমিউনিস্ট পার্টির এই স্লোগান ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ ভোলেনি। তার সঙ্গে স্বাধীনতা আনা এই দলটা হাত মেলাতে পারে? সব সময় মিনিট টু মিনিট সংঘর্ষ হবে, তার সঙ্গে হাত মেলাতে গেছে। আজকে বিধানসভায় সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য। অধীর চৌধুরী এখন পদের সভাপতিও নেই। আমি ওই নিয়ে কোনো কথা বলতে যাব না, কারণ তিনি তার একটা দলের নেতা, তিনি তার মূল্যায়নে একটা দল করেন, আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। এক সেচ ডিপার্টমেন্ট গোটা রাজ্যে ছুটছেন, একটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মুখ্যমন্ত্রীর নির্দেশে ছুটছেন। এখন চর্চিত বিষয় হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। সেখানে অনেকে নানা জনের কথা বলছে, অনেক পলিটিশিয়ানের, কিন্তু মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে আপনার অবদান, অনেকে অনেক কথা বলে। আমরা কর্মী, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এটা পালন করব। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনি আবেদন করেছেন, মিছিল করেছেন দেবকে নিয়ে, তার কথা বলবো। আর মুখ্যমন্ত্রী শেষ কথা, তিনি কি বললেন? দিল্লি দিচ্ছে না, আমি দেব। মমতা ব্যানার্জি দিয়েছেন। মমতার কথা মানে কথা রাখা। 500 কোটি টাকা বাজেটে বরাদ্দ করে দিয়েছেন, 1500 কোটি টাকার বাজেট হবে। ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি একজন ভদ্রমহিলাকে আজও খুঁজে বেড়ান, তিনি বলেন যে আমার মা কালী, কিন্তু তাকে কোনোদিন খুঁজে পাননি, কারণ আপনার জীবন বলেন যে। আমাকে রবি চ্যাটার্জি বলেছে তাকে নাকি এখন দেখা গেছে কয়েকদিন আগে। কি হয়েছিল ঘটনা? ওই তো আমরা গিয়েছিলাম, আপনারা তো জানেন, ঘর পুড়িয়ে দিল 20টা, মেয়েদের মারলো, ছেলেদের মারলো, পুরুষগুলোকে তাড়ালো। আমরাও রবি চ্যাটার্জিকে বললাম, ভাই কংগ্রেস পরিষদীয় দলের তরফ থেকে, আমি তখন সিএলপি লিডার, শিশুদের খাদ্য, পোশাক, কাপড়, চাল নিয়ে যাবো। ডিএমকে বললাম ইয়েস, এসপিকে বললাম বর্ধমানের ইয়েস, চিফ মিনিস্টারকে বললাম ইয়েস যান। ওমা, ওখানে গেছি, আপনি তো দেখেছেন কি কাণ্ড করেছে আপনার বর্ধমানে। তখন অমল হালদার সেক্রেটারি, নিরুপম সেন মন্ত্রী, আর ওই রাজা শেখরন, ওই যে কি একটা পুলিশ অফিসার ছিল, এসপি বর্ধমান, আমাদের ঘিরিয়ে মার্ডার করার চেষ্টা করেছিল। মরে যেতাম। হঠাৎ একটা 6 ফুটের লম্বা একটি মহিলা, মানে সে যেন দেবী প্রতিমার মতো, গায়ে কোনো ব্লাউজ ফ্লাউজ নেই, শাড়ি, দাঁড়া বলে চিৎকার করে ওদের লোকগুলাকে থামালো। থমকে দাঁড়িয়ে গেল তারা। রবি চ্যাটার্জি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এমএলএ গুলো মার খেয়ে পড়ে আছে। আমাদেরকে বললো তোরা পালা, নাহলে মরে যাবি রে। আমরা বাঁধে উঠে বুদ্ধবাবুকে ফোন করেছিলাম, বুদ্ধবাবু আপনার নিরুপম সেন, আপনার অমল হালদার, আপনার এসপি আমাদের মেরেই দিত। হুমায়ুন কবির এখন যে এমএলএ, সে তখন ওখানকার অ্যাডিশনাল এসপি, মরেই যেতাম। তারপর দিন, তখন তো তারপরেই তো বাংলা বন্ধ স্টার্ট হয়ে গেল। বুদ্ধবাবু আমাদের ডাকলেন, আমি বললাম এ থাকলে কথা বলবো না। নিরুপম সেন পাশে বসেছিল, চিফ মিনিস্টারের ঘরে বিধানসভা, মরেই যেতাম। সেই মেয়েকে আমি 2-3 বার গেছি, বুঝলেন, পাইনি। মায়ের মতো সেদিন রক্ষা করেছিল আমাকে, জীবনটা বাঁচিয়ে দিয়েছে সবাই, আমার একার না, 16টা এমএলএ। তারপর বম ছুটছে, ছোট ছোট কুকরি ছুটছে, বুঝতে পেরেছেন, গুলি করছে, হায় ভগবান, রাস্তা নেই, গরুর গাড়ি দিয়ে, ট্রাক্টর দিয়ে ঘিরে দিয়েছে সব রাস্তা। যে মৃত্যুকে অনুভব করেছিলাম সেদিন, আরো অনেকবার হয়েছে সিপিএম এর হাতে। তো সেই মাকে নাকি খুঁজে পাওয়া গেছে। আমি রবিকে বলেছি তোমাকে নিয়ে আমি তাকে প্রণাম করতে যাব, এতদিন পর দেখা করতে হবে। নিশ্চয়ই, ওই তো আমার জান বাঁচিয়েছিল। এর আগে কখনো দাদা মার্ডার হয়ে যাবেন এরকম? আরে 87 সালে হরেকৃষ্ণ সামন্ত আমার প্রার্থী, আমার এগেনস্ট সিপিএম এর, নটোরিয়াস।
জেলা পরিষদের সভাধিপতি, বুঝতে পেরেছ? তারপর আমি ক্যাম্পেন করছি, একটা জায়গায় পুকুরের পাঁক কাটা হচ্ছে, আমি অনেকগুলো প্রায় 60-70 জন লোক, আমি ভাবলাম একটু নমস্কার করি, ও বাবা রে, নামছি আর কি, মুখে গোটা গায়ে আমাকে পাঁক মাখিয়ে দিল। আমার সিকিউরিটি রিভলভার কেড়ে মারতে গেল, আরেক সিকিউরিটি সেও রিভলভার তুলেছে, ওকে গুলি করে দেবে। আমি হাত পা ধরে থামালাম, পাশের ঘরে দোলায় দুলছেন হরেকৃষ্ণ সামন্ত, মেরেই দিত। আরেকবার মোটরসাইকেলে ক্যাম্পেনে গেছি, নদীবাঁধ একবার যেতে হয়, ওই রাস্তায় ফিরতে হয়, ফেরার সময় হঠাৎ মনে হলো কে একটা দাঁড়িয়ে আছে, ব্রেক করলাম, ছিটকে পড়ে গেলাম, ছুড়ি, তখন ইলেকট্রিসিটি নেই, ভাবুন 83 সাল বেঁচে গেলেন। তারপর একটু হাঁটতে গিয়ে দেখি না পুরো বাঁধটা কাটা, মানে মোটরসাইকেল গিয়ে ওই গর্তে পড়তাম, মরে যেতাম। বাগনান স্টেশনে গুলি করলো, বেঁচে গেলাম। তারপর ডোম জুড়ে ধাবায় খেতে বসেছি, আমাদের সিকিউরিটি রিভলভার কেড়ে নিয়ে মারতে গেল, বহু কষ্টে বেঁচেছি। ওরই মধ্যে একটা ছেলে চিনতে পেরেছে বোধহয়, বুঝতে পেরেছ, বললো সরা, বলে ওদের ধাক্কা দিয়ে সরালো, নাহলে সেখানেই মরে যেত। আমরা ইন্টারভিউ শেষের দিকে এসেছি দাদা, একটা প্রশ্ন, অবসর সময় করছেন কি এখন? এত ব্যস্ততা। অবসর নেই, অবসর নেই। আমি রাত্রে পড়াশুনো করি, আমার স্ত্রী গীতা ভূঁইয়া উনি আমাকে সময় দেন, উনি সাহিত্য দেশ পত্রিকা পড়েন, আর আমি লিখি পড়ি, ম্যাক্সিমামটাই ইকোনমিক্স আর মেডিসিন। আচ্ছা, মানে সাবজেক্টেই রয়েছেন। আর ছেলের সঙ্গে কথা বলতে হয়, আমেরিকায় থাকে তো, ও আমাদের এখানে রাত্রি, ওদের দিন, তাই আমাকে রাত জেগে কথা বলতে হয়। শুতে 2:30 পৌনে 3 হয়ে যায়, 7টায় উঠে পড়ি, আবার কাজ শুরু করি। আচ্ছা, ভবিষ্যৎ প্রজন্ম রাজনীতিবিদদের এখন যেভাবে ভাষা একটা ভালো করে বক্তব্য রাখতে পারেন না, তারপর একটা ভাষা বললে নানা রকম কথা বেরিয়ে যায়। আপনি দীর্ঘ বছর রাজনীতিটা করছেন, আমি এদের দোষ দিই না, দোষ নয়, আমি এদের নতুন প্রজন্মের জন্য রাজনীতির একটা পাঠ তো দিয়ে যাচ্ছি। দেখুন, এটা কাউকে বলে শেখানো যায় না, বলে যেমন ফার্স্ট বয় করানো যায় না, বলে ভালো পলিটিক্যাল ওয়ার্কার করা যায় না, বলে ভালো সমাজ সেবক করা যায় না। এটা মনের অন্তর থেকে উঠে আসে, যে আমি ভালো বক্তৃতা করব, ভালো পড়ব, ভালো প্রেজেন্ট করব, ভালো রেজাল্ট করব, মা বাবার সম্মান রক্ষা করব, স্কুলের সম্মান রক্ষা করব, কলেজের সম্মান রক্ষা করব, গ্রামের উন্নয়ন করব, এলাকার উন্নয়ন করব। এটা একটা অন্তর থেকে উঠে আসা ইচ্ছা আর ঈশ্বরের আশীর্বাদ। বিবেকানন্দ বলেছেন না, কর্ম আর ভাগ্য এই দুটো মিললে তুমি এগিয়ে যাবে ভবিষ্যতের দিকে। আর তুমি যদি ভাগ্যের কথা বলে বসে থাকো, তুমি বসেই থাকবে, আর দাঁড়াতে পারবে না। আমরা কথা বলছিলাম, বলা চলে জীবন্ত কিংবদন্তি রাজনীতিবিদ, মেদিনীপুরের মাটিতে যিনি দীর্ঘ বছর রাজনীতিটা করছেন, তা থেকে রাজ্য থেকে দিল্লি। আমাদের গ্রাম বাংলায় আমরা যারা ছোটবেলায় আমরা টিভি দেখি, তাদের কাছে বলা হতো সেই ভদ্রলোক আমাদের রাজনীতির পাঠ শিখিয়ে যাচ্ছেন, কিভাবে রাজনীতি কথা বলতে হয়, কিভাবে মানুষকে ভালোবেসে কাছে টানতে হয়, তার জ্বলন্ত উদাহরণ হয়ে রয়েছেন মানস রঞ্জন ভূঁইয়া। তিনি বিভিন্ন দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন, এখন রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটছেন। 70-এর ঊর্ধ্ব বয়স, কিন্তু নতুন প্রজন্মের কাছে তিনি ইন্সপিরেশন। কেউ বলেন বাংলা রাজনীতিবিদের এক ডিকশনারি, যে ডিকশনারির জীবনের এক একটা অধ্যায় তুললেই পাওয়া যায় বিভিন্ন হাঁড়ির খবর, রাজনীতির খবর। আজকে সহজ পাঠের জীবন কথার অতিথি পেয়েছিলাম মানস দাকে, তাকে অনেক ধন্যবাদ জানাই। নমস্কার। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।